সেখানে আছে গ্লুকোজ, জেনেটিক্যালি মডিফাইড, মানে এই আটাটা ইনফ্লামেশন, সেটা খাইতেছে ফার্মের ডিমের সাথে সয়াবিন তেলে বাজ্যা। তাদেরকে যদি এরকম বই ধরায় দেওয়া হয়, 6 বেলা চিনি খাইতে দেওয়া হয়, এর ডায়াবেটিস কোনো ওষুধে কোনোদিন ভালো হবে না। আমরা এক নতুন জাতি তৈরি হয়েছি এই অল্প কয়েক বছর, কুসুম পালাইয়া দিয়ে দিয়ে ডিম খায়। 200 বছরও সে বাঁচে আর 200 বছরও চিকিৎসা করে, ওর ভালো হবে না। এগুলো খেলে আপনি এই যেরকম এখন অসুস্থ আছেন এরকমই থাকবে। আমি অভিশাপ থেকে বাঁচাইতে চাইতেছি, আমি চাইতেছি আপনারা ওই লাইনে যেয়েন না। আর আপনারা তো আজকে থেকে নিশ্চয়ই নিজেকে চলাফেরা পরিবর্তন করবেন নাকি? ডিসিপ্লিন মানবেন সবাই? সবাই কে কে মানবে দেখি হাত তোলেন সবাই। ইনশাল্লাহ, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আপনারা কেমন আছেন সবাই? আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে। তাহলে আল্লাহ বলেছেন আমাদের কল্যাণ খাবার খেতে, তাহলে এই খাবারগুলো আমাদের জন্য কল্যাণ নয়, এটা প্রমাণিত। কারণ এই খাবার যারাই খাচ্ছে তাদের ঘরেই রুগী, তারাই অসুস্থ, তাদেরই ওষুধ লাগছে। তাহলে এই খাবার থেকে আমাদের কল্যাণ আসছে না। তাহলে এই খাবারের কয়টা শর্ত বললাম প্রথমে, সেটা হচ্ছে হালাল হইতে হবে, পিওর হইতে হবে, খাঁটি হইতে হবে, কল্যাণকর হইতে হবে। এখন এই 3টা জিনিস মনে রাখবেন, যে সেটা খাঁটি হতে হবে, সেটা আল্লাহর দেওয়া প্রকৃত হতে হবে, এবং সেটা কল্যাণকর হতে হবে, আর হচ্ছে অবশ্যই হালাল হতে হবে। ঠিক আছে, মনে থাকবে এই কথাগুলো। তাহলে ধরেন একটা লোক যদি শুরু থেকে এই নিয়ম মেনে আসে, জন্মের পর থেকে বা ছোটোবেলা থেকে, তাহলে সে খাওয়ার নিয়ম হচ্ছে কি, 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি খাওয়া, আর 1 ভাগ হচ্ছে ফাঁকা রাখা, এই নিয়ম সে মানে। আর একটা নিয়ম কি, ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবে, তাহলে এই নিয়মটাও সে মানে। এবং সে বালে ঘর পরে আস্তে আস্তে সে রোজা রাখা শুরু করবে, অর্থাৎ সাপ্তাহিক রোজা, সোম বৃহস্পতি, চাঁদের রোজা, মাসের যে আওয়ামী বীজের রোজাগুলো, এবং অন্যান্য নফল রোজা, যেমন রোজার পরে আরও 6টা রোজা, এবং রমজানের 30টা রোজা, এছাড়া হজের সময় রোজা, অন্যান্য রোজাগুলো রেগুলার রাখে। তাহলে খাবার ক্ষেত্রে যে না খেয়ে থাকাও এটা খাবারের ভিতরে, অর্থাৎ আমি একটা সময় খাবো আর একটা সময় খাবো না, একটা সময় খাবো আর একটা সময় আমি না খেয়ে থাকবো, তাহলে ওই যে খাবারটা খেয়েছি সেই খাবারটা বডিতে সঠিকভাবে প্রসেসড হবে, তাহলে আমার অতিরিক্ত জমার আর কোনো সুযোগ থাকে না। তো এখানে যত রুগী আছেন যাদের ডায়াবেটিস, কার কার একটু দেখি হাতগুলা, যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ কার কার একটু হাতগুলা দেখান, যাদের উচ্চ রক্তচাপ, যাদের ফ্যাটি লিভার, যাদের ওজন বেশি, ওজন কমাইতে আসছেন একটু হাত তুলেন, যারা ওজন কমাইতে আসছেন। হ্যাঁ, তো এখন এই যে যাদের এই ওজন বেশি, ফ্যাটি লিভার, উচ্চ রক্তচাপ আর হচ্ছে ডায়াবেটিস, এছাড়াও আরও অনেক আছে, যে কটা মুদ্রা কথা এগুলো বললাম। তো এই কটা রোগের মূল কারণ হলো কোষে ওভারলোড, জায়গা নেই কোষে। কেন জায়গা থাকে না? অতিরিক্ত চর্বি জমে কোষের ভিতরে। কি জমে? অতিরিক্ত চর্বি জমে। অতিরিক্ত চর্বি কিভাবে জমে বলেন? আমরা যে খাবার খাই সেই খাবারগুলো প্রাকৃতিক না, সেটা হলো প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড। সেই খাবারগুলো বেশি খাই, বারবার খাই, গ্যাপ দেই না। একটা খাবার হজম হওয়ার পরে আরেকটা খাই, তার উপরে আরেকটা খাই, তার উপরে আরেকটা খাই, 6 বেলা খাই, বা বিভিন্ন সময় দাওয়াত খাই, বিভিন্ন বাফে খাই বা বুফে খাই, তারপর হচ্ছে জন্মদিন খাই, মৃত্যু দিবসে গিয়েও জিয়াফতে মাশাল্লাহ অনেক খাই, তো কোথাও মাপ নাই, বিয়ে হলে খাই, তো সবখানে খাই। তাহলে অতিরিক্ত খাদ্য গ্রহণ করা প্লাস সেটাকে ব্যবহার না করা, ব্যায়াম না করা, বা কায়িক শ্রম না থাকা বা ব্যায়াম না থাকা, সেটাকে ব্যবহার না করা, আর টেনশন করা, রাত জাগা, দুশ্চিন্তা, হতাশা, নিজের জন্য সময় নেই, নিজের টেক কেয়ার করি না, নিজের যত্ন নেই না, বা নিজের যত্ন নেওয়ার টাইম নেই। তো এরকম যদি পরিস্থিতি হয় তাহলে ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে এগুলো জমতে জমতে কোষে ওভারলোড হয়। এখন ওভারলোড হলে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, তো ধীরে ধীরে পরবর্তীতে ডায়াবেটিস হয়। আর এই অতিরিক্ত চর্বি লিভারে জমে ফ্যাটি লিভার হয়। এই অতিরিক্ত চর্বি রক্তনালীতে জমে রক্তনালী ব্লক হয়ে হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক করে, প্যারালাইসিস হয়, রিং লাগে, ওই যে ওপেন হার্ট লাগে, বাইপাস লাগে, অথবা চোখে স্ট্রোক করতে পারে, চোখ অন্ধ হয়ে যেতে পারে, লেগে স্ট্রোক করে লেগ প্যারালাইসিস হয়ে যেতে পারে, যে কোনো জায়গায় স্ট্রোক করা সম্ভব। রক্তনালী যদি ব্লক হয়, তাহলে রক্তনালী ব্লক হওয়ার ফলে অনেক রকম সমস্যা। এই অনেক সমস্যার মূল কারণ রক্তনালী ব্লক হয়েছে, আর রক্তনালী ব্লক হয়েছে তার মূল কারণ আমাদের রক্তনালীতে চর্বি জমে গেছে, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে। তার মূল কারণ হচ্ছে আমরা প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, অখাদ্য কুখাদ্য প্রচুর পরিমাণে খাই, সেটাকে ব্যবহার করি না, সেটাকে জমা করি।
আর টেনশন করি, রাত জাগি, দুশ্চিন্তা করি, হতাশ হই এবং আমরা নিজের যত্ন নেই না, প্রকৃতির মাঝে যাই না, জমিনে বিচরণ করি না, মাটিতে বা ঘাসের সাথে কোনো সম্পর্ক নাই, মাটিতে খালি পায়ে হাঁটি না, ঘাসে খালি পায়ে হাঁটি না, তাছাড়া আমরা রোদেও যাই না, আর তাছাড়া নিজের জন্য একটু আলাদা করে সময় নিজের যত্নে সেটা নেই, আমাদের ছোটাছুটি আছে, অনেক ব্যস্ততা, কিন্তু নিজের জন্যে কোনো সময় নেই, ঘুমানোর টাইম নেই, ব্যায়াম করার টাইম নেই। এইটার রেজাল্ট হচ্ছে এই মূল কারণগুলো হচ্ছে রক্তনালী ব্লক হওয়ার এটা, আর কোষে ওভারলোডের ফলে ডায়াবেটিস, আর রক্তনালী ব্লক হওয়ার ফলে অনেকগুলো রোগ যেগুলো বললাম, আর লিভারে চর্বি জমার ফলে ফ্যাটি লিভার, এবং পরবর্তীতে ওষুধ খেতে খেতে চিনি নিয়ন্ত্রণ সঠিকভাবে করতে না পারার ফলে এবং বারবার খাওয়ার ফলে, বেশি বেশি খাওয়ার ফলে, অনিয়ম করার ফলে এবং বিভিন্ন ওষুধ গ্রহণ করার ফলে ধীরে ধীরে একটা ডায়াবেটিস রোগী আস্তে আস্তে কিডনি নষ্ট হয়ে তারপরে কিডনির ট্রান্সপ্লান্ট লাগে, ডায়ালাইসিস লাগে, আরও অনেক সমস্যা হয়। এভাবে চোখ নষ্ট হয়, চোখে লেজার লাগে, আরও অনেক সমস্যা হয়। তাহলে রোগের মূল কারণগুলো কি কি? মূল তিনটি কারণের একটি হলো অতিরিক্ত চর্বি জমা। এখন অনেকে আছে বাইরে থেকে দেখতে শুকনা থাকলেও ভেতরে চর্বি জমতে পারে, আবার অনেকে আছে বাইরে মোটা হলেও ভিতরে চর্বি কম জমতে পারে। তা এখন এইটা পরীক্ষার মাধ্যমে বোঝা যায় কার কোষে ওভারলোড কতখানি আছে। তাহলে কোষের ওভারলোড দেখার পরীক্ষার নাম কি? সবাই বলেন হোমা আইয়ার। যার হোমা আইয়ার, বলেন যার হোমা আইয়ার বেশি তার কোষে জায়গা কম। তাইলে কোষে জায়গা কমের মূল কারণ চর্বি জমা, আর চর্বি জমার মূল কারণ বেশি খাওয়া, বারবার খাওয়া, সেটাকে ব্যবহার না করা, বার্ন না করা, জমায় রাখা। তাইলে আমাদের যাদেরই হোমায়ার বেশি থাকবে বুঝবেন যে আপনি যা খেয়েছেন সেটা হয়তো বার্ন করেন। তাহলে বার্ন করে হচ্ছে কায়িক শ্রম দ্বারা। এখন কার কায়িক শ্রম আছে এখানে? কে হাল চাষ করে, কে মাটি কাটে, কে ইট ভাঙে, কে ঠেলা গাড়ি ঠেলে, এখানে এরকম কেউ আছেন? তাহলে আমরা যারা, আমি ডাক্তারি করি, সারাদিন বসে বসে রুগী দেখি, আপনারা হয়তো এমন কোনো জব করেন, ডেস্ক জব যেটাকে বলে, সেডেন্টারি ওয়ার্কার। আমাদের মূল কাজটা হলো ব্রেনের, আর গায়ে গতরে খাটিয়ে আমার টাকা ইনকাম করতে হয় না। আর যারা ঠেলা গাড়ি ঠেলে ওদের মূল কাজ হলো গায়ে গতরে খাটাইতে হয়। ব্রেন অল্প লাগে কিন্তু বেশি লাগে গায়ের জোর, তো এই জন্য ওদের গায়ের জোর থাকে, শক্তি থাকে, কিন্তু আবার ওরা যতটা পরিশ্রম করে অতটা খেতে পায় না, বিধায় তাদের রোগগুলো হচ্ছে ভিন্ন রকমের, পুষ্টির অভাব, পুষ্টির ঘাটতি, হ্যাঁ, তাদের হচ্ছে ইনফেকশাস ডিজিজ, হ্যাঁ, তারপর হচ্ছে তাদের হাইজিন প্রবলেম থাকে, তো ইত্যাদি। আর বড়দের, আমাদের যাদের এখানে, আমরা যারা এখানে এসেছি, তাদের রোগ হলো খাচ্ছি, ব্যবহার করছি না, জমাচ্ছি। তার মানে রুটি মানে কি? সবাই বলেন চিনি। রুটি মানে কি? সবাই বলেন, বলেন রুটি কি? আটা কি? ময়দা কি? মুড়ি কি? খই কি? চিড়া কি? ভাত কি? দুধ কি? ফল কি? চিনি। বলেন আমরা চিনি। চিনি বলেন আমরা, সবাই বলেন আমরা চিনি। চিনি। তাহলে এই যে চিনি চিনি হয়ে যাচ্ছি আমরা, তো চিনি চিনি খাচ্ছি, চিনি চিনি হচ্ছি, তারপরে ইনসুলিন ওষুধ দিয়া চিনি ঢুকাইয়া এখন চিনি শিরা হইতেছে। এর ফলে এইভাবে 6 বেলা খেয়ে, প্রথম খাবার হচ্ছে সকাল 7টা 8টার ভিতরে খাবে রুটি, তারপর হচ্ছে ডাল অথবা ডিম সিদ্ধ, কুসুম ফালায় দিবে। কুসুমে বিরাট অপরাধ হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালেক, আল্লাহ ভুল করে ডিমে কুসুম দিয়ে ফেলাইছে, আঙ্গ বুদ্ধিমান অকল ফালাই দিয়ে খায়। হ্যাঁ, কি ভুল করছে আল্লাহ? কোটি কোটি বছর মানুষ ডিম খাইছে কুসুম সহ, এখন আমরা এক নতুন জাতি তৈরি হয়েছি এই অল্প কয়েক বছর, কুসুম ফালাই দিয়ে দিয়ে ডিম খাই। আল্লাহু আকবার। তাহলে এই যে আল্লাহর উপরে খোদকারি করতে আছে পণ্ডিত অগল, এত পণ্ডিত যে হেদের মাথার মধ্যে ঘিলু যে এই চর্বি হেঁটেই বুঝলে গেছে গা। হ্যাঁ, তা কুসুম যে খাইতে হবে, ভালো কোলেস্ট্রল দরকার, হ্যার ঘিলুটা যে নষ্ট হয়ে যাইতে আছে সেটা বুঝতে হলে দরকার। টেস্টোস্টেরন তৈরি হয় কোলেস্ট্রল থেকে, তার পুরুষত্ব যে ধ্বংস হয়ে যাইতে আছে, হ্যাঁ চর্বি কমানোর ওষুধ খাইতে খাইতে যে এখন নাম পুরুষ হইয়া ঘুরিয়ে বেড়াইতে আছে, কাম কাজ নাই, সেটাও বুঝে না যে হ্যার কোন জায়গাতে ক্ষতিটা হইয়া গেল। এখন সে কুসুম ফালায় দিয়া তো নিজের আসল কুসুমই চলে যাইতে আছে। এখন সে আকাশ কুসুম কল্পনা করে ওষুধ খেয়ে সুস্থ হবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কোন জায়গায় রাখছে বোঝার চেষ্টা করেন। বোধ বুদ্ধি সব ধুয়ে ফেলাইছি। এখন যারা এই যে অনিয়ম করে ডায়াবেটিসের রুগী হলো, তাকে এখন সকালের খাবার 7টা 8টা বাজে দেওয়া হলো রুটি, তারপর দেওয়া হলো তাকে ডিম কুসুম ছাড়া, এবং দেওয়া হলো ডাল। এখন এই যে আটা, আমরা একটু আগে বললাম জেনেটিক্যাল মডিফাইড গম, সেখানে আছে গ্লুটেন, সেই রুটিটা গ্লুটেন সমৃদ্ধ রুটি,
সেখানে আছে গ্লুকোজ, জেনেটিক্যালি মডিফাইড, মানে এই আটাটা ইনফ্লামেশন, সেটা খাইতেছে ফার্মের ডিমের সাথে সয়াবিন তেলে ভাজা। তাহলে সয়াবিন তেলে ভাজলে আর এটা থাকলো কি, ডিমটা ফার্মের, আর সবজিটা হলো চাষের, আর রান্ধে সয়াবিন তেল দিয়া, তাহলে বাকিটা আর কি। আর এখানে লেখা নেই যদিও, কিন্তু আমার রুগীরা তো আবার দুধ ছাড়াও খায়, আর কেউ যারা পবিত্র এরা চিনি ছাড়া দুধ চা খায়। এখন দুধে যে ল্যাকটোজ আছে সেটা কইতে পারবে না, আর চিনিতে যে এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটোই আছে, মানে সুক্রোজ এটা, তাহলে সেটা সে একই সঙ্গে চায়ের ভিতরে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং ল্যাকটোজ একত্রিতভাবে খাচ্ছে, ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত উপাদেয়, মানে ডায়াবেটিস বাড়ানোর জন্য আর কি। তো এগুলো খাওয়ার পর দেখবে সুগার বেড়ে যায়, আর ডাক্তার আপনাদেরকে শেখাবে, দেখেন খাওয়ার পরে সুগার 2-3 বেড়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। তখন চিনি খেলে চিনি বাড়বে, এটাই তো স্বাভাবিক। আর আমাদের রুগীরা যখন সে এই ব্রেকফাস্টে সবজি মানে সালাদ, ডিম, এবং ওই ডিমটা দেশি ডিম, ওই ঘিটা অর্গানিক বা প্রাকৃতিক, বা তেলটা অর্গানিক নারকেলের তেল দিয়ে সে ওই অলিভ অয়েল দিয়ে সবজি করে, এবং সে সবজিটা হয়তো প্রাকৃতিক পায় নাই, কিন্তু সে ওই যে ভিজিয়ে রেখেছে ভিনেগারে, 1 লিটারে 1 চামচ ভিনেগার, টেবিল চামচ ভিনেগার দিয়ে সে 15-20 মিনিট ভিজে রাখছে, কিছুটা পবিত্র হয়েছে আর কি, ভিতরেরটা হয় না, বাইরেরটা কিছুটা হয়েছে আর কি, আউটার কেমিক্যাল। তো এখন সে এইটা খেলো সালাদ দিয়ে, সবজি দিয়ে, ডিম খেলো 2 বা 4টা, এখন সুগার উল্টা কমে যেতে পারে। আমাদের অনেক রোগী আছে এটা খাওয়ার পরে সুগার কমে গেছে, যে খালি পেটে ছিল 7, খাওয়ার পরে হয়েছে 6। এখন তারা তো অবাক, এই আমি খাওয়ার পরে বাড়ার কথা কমে গেছে, বিরাট বিপদে পড়ছি, তাড়াতাড়ি দৌড়ে আসছে, স্যার আমার তো সর্বনাশ, কী হয়েছে, আমার তো সুগার কমে গেছে খাওয়ার পরে। তা আমি তাহলে এটা তো অবাক হওয়ার কি আছে, কারণ না সারা জীবন শুনছি কইছে বাইরে যায়, আমার যে কমিয়ে গেল, আমার কি কোনো বিরাট সমস্যা হয়েছে? আসলে সমস্যা হয়েছে কি, আপনাকে যারা এতদিন ডায়েট প্ল্যান দিছে তারা আপনাকে ডায়াবেটিস, চিনি বাড়া রোগ, চিনি বাড়ানোর জন্য উল্টা চিনি জাতীয় খাবার খাইতে দিছে, এই জন্যে চিনি খাইছেন, চিনি বাড়ছে। আর আমরা আপনাকে চিনি কমানোর খাবার দিতেছি, এটা খাইলে চিনি কমে যাবে। তাহলে এখানে আপনারা বুঝলেন ফুড ইজ মেডিসিন, মানে খাবার দিয়ে চিনি বাড়ানো যায়, তাহলে খাবার খেয়ে চিনি কমানো যায়। আমি অভিশাপ থেকে বাঁচাইতে চাইতেছি, আমি চাইতেছি আপনারা ওই লাইনে যেয়েন না। আর আপনারা তো আজকে থেকে নিশ্চয়ই নিজেকে চলাফেরা পরিবর্তন করবেন নাকি, ডিসিপ্লিন মানবেন সবাই, সবাই কে কে মানবে দেখি হাত তোলেন সবাই, ইনশাল্লাহ, মাশাল্লাহ, ঠিক আছে। তাহলে যারা অনলাইনে তারাও হাত তোলেন, এখন হাত আছে তো, এই যে কমেন্ট করা যায়। এখন এই যে কোষের যে জঞ্জাল আমরা তৈরি করছি, তার জন্য খাওয়া একটা ফ্যাক্টর। তাহলে আমরা ডায়াবেটিস বানাইলাম কিভাবে মনে আছে? কোষে জায়গা নাই, বলেন কোষে, রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, রক্তের চিনি কেন পারে না বলেন? কোষে কেন জায়গা নেই বলেন? চর্বি কেন জমেছে বলেন? খাই বেশি বেশি, বার্ন করি না, জমাই। ওকে, তাহলে দেখেন আপনি যে ডায়াবেটিস থেকে ভালো হওয়ার জন্য গেলেন, সেখানেও খাওয়া বেশি বেশি এবং বারবার। এই জন্যে কে কে ডায়াবেটিস রোগী আবার হাতগুলো দেখান প্লিজ, লজ্জার কিছু নেই, দেখান। হ্যাঁ, এই যে যারা ডায়াবেটিসের চিকিৎসা করতেছেন, তাদেরকে যদি এরকম বই ধরায় দেওয়া হয়, 6 বেলা চিনি খাইতে দেওয়া হয়, এর ডায়াবেটিস কোনো ওষুধে কোনোদিন ভালো হবে না, বলেন ভালো হবে না, ভালো হবে না। তো এই জন্যে আপনারা পুষতেছেন। তাহলে এখন আসেন কোষ ক্লিন কিভাবে করতে হয় এটা নিয়ে আলোচনা করি। তাহলে যদি এই কোষটা ক্লিন থাকে, এবং এখানে যদি আপনি কোষটা গঠিত হয় ভালো খাবার দ্বারা, এবং কোষের যে মেমব্রেন, সেল মেমব্রেন, বায়োলিপিড লেয়ার, এটা যদি ভালো চর্বির দ্বারা গঠিত হয়, এবং কোষের যে অর্গানেলসগুলো যদি ভালো খাবার থেকে আসে, বুঝতে পারছেন? তারপর যদি কোষের যে অতিরিক্ত চর্বি আমরা যদি বার্ন করে ফেলতে পারি, এবং প্রদাহ যদি আমরা কমায় ফেলতে পারি, এবং টক্সিসিটি যদি আমরা কমায় ফেলতে পারি, তাহলে এই সেলটা হবে একটা পূর্ণাঙ্গ সুন্দর তরুণ সেল বা তরুণী সেল, মানে হটেবার আর কি, মানে এমন একটা কোষ যেটা আপনার হয়তো 20 বছরে ছিল, 25 বছরে ছিল, এরকম যে এই সেলটা, ওইরকম সেল আপনি চাইলে আবার পুনরায় তৈরি করতে পারেন। সেটা কিসের মাধ্যমে? প্রথমে হচ্ছে আপনাকে আগে ডিটক্সিফাই করতে হবে বডিটাকে। তাহলে ডিটক্সিফাই করার জন্য প্রদাহ কমাইতে হবে, টক্সিন কমাইতে হবে, আর অতিরিক্ত জঞ্জাল ক্লিন করতে হবে। ধরেন আপনি পাকের ঘরে অনেক জঞ্জাল জমে না আপনাদের, আপনি কোনো জঞ্জাল বাইরে না করে ওই পলিথিনে বইরে বইরা বিভিন্ন জায়গায় রেখে দেন পাকের ঘরে, তাহলে এরকম 1-2 বছর যদি রাখেন, তাহলে পাকের ঘরে আপনি ঢুকতে পারবেন? আচ্ছা, ঠিক একইভাবে মানুষ যারা 6 বেলা খায় তাদের অটোফেজি হয় না, খায় আর জমায়, খাওয়া আর জমায়, সাইজ বড় হয়ে যায়, আর ভিতরে সব জঞ্জাল ডাস্টবিন হয়ে যায়।
তাইলে ডিটক্সিফিকেশনের জন্য ওজন কমানো, ফ্যাট বার্ন করা জরুরি। এছাড়া প্রদাহ কমানো জরুরি, টক্সিসিটি কমানো জরুরি, গাট ক্লিন করা জরুরি, বাজে ব্যাকটেরিয়া, বুঝতে পারছেন? গাট ক্লিন, লিভার ক্লিন করা জরুরি, গাট ক্লিন করা জরুরি, কফি এনামা জরুরি। তো এবং ভালো ঘুম দিতে হবে, মানে বিশ্রাম, ভালো খাবার, ভালো পরিশ্রম, আর ভালো চিন্তা, আর হচ্ছে আলো বাতাস, মানে রোদ, ভালো রোদ, সূর্যের আলো আর বাতাস। তাহলে মানুষ গঠিত হয় খাবার, আলো, বাতাস, পানি, চিন্তা, বুঝতে পারছেন? চিন্তা, চিন্তা কেন বলছি? কারণ দেখেন একদম সায়েন্টিফিক্যালি প্রমাণিত এখন বিজ্ঞানসম্মতভাবে যে টেনশনে, দুশ্চিন্তায় রাত জাগার ফলে হাড় ক্ষয় হয়, মাসেল ক্ষয় হয়, মাংসপেশি গঠিত হতে পারে না। তাহলে গঠন, তাহলে মাংস গঠনের জন্য আবার বিজ্ঞান এটাও প্রমাণ করেছে যে কেউ যদি মনে মনেও মনে করে সে জিম করতেছে মনে মনে, এবং তার মাসেল হয়। কিভাবে? ওই যে ব্রেন থেকে যে ইনফরমেশন আসতেছে, ব্রেন থিঙ্কিংস, যে আসলেই সে জিম করতেছে, আসলেই সেই প্রেশার দিতেছে, এবং সেখান থেকে সেই নিউরোকেমিস্ট্রি রিলিজ হচ্ছে, তার এখানে ইনফরমেশন যাচ্ছে, তার মাসেল তৈরি হচ্ছে। এটা গবেষণায় করে পাওয়া গেছে। ডায়াবেটিস থেকে মুক্তি ঘটাতে হলে কোষ খালি করার জন্যে চিনি ঢুকানো, এই জাতীয় খাবার সাময়িক স্থগিত, প্রসেসড ফুড বন্ধ, প্রসেসড ফুড কেউ খাবে না। আর হলো রোজার মাধ্যমে কোষ খালি হবে, প্রদাহ কমবে, টক্সিসিটি কমবে। ব্যায়ামের মাধ্যমে কোষ খালি হবে, টক্সিসিটি কমবে, প্রদাহ কমবে। ভালো ঘুমের মাধ্যমে এটাকে সাপোর্ট দিতে হবে, মানসিক প্রশান্তির মাধ্যমে সাপোর্ট দিতে হবে। কারণ টেনশনে রাত জাগলে, রাত জেগে টেনশন করলে সুগার বাড়ে, প্রেশার বাড়ে, হজম হয় না, এটা আমরা জেনেছি, প্র্যাকটিক্যালি আমরা জানেন যে যাদের ডায়াবেটিস রোগী রাত জাগলে টেনশন করলে ডায়াবেটিস বেড়ে যায়, প্রেশার বেড়ে যায় যারা প্রেশারের রোগী, আর যারা আইবিএসের রোগী হজম হয় না। হ্যাঁ, তাহলে আমরা জানি, এটা প্র্যাকটিক্যালি জানি। তাহলে আমার ভালো ঘুম এবং মানসিক প্রশান্তির সাপোর্ট লাগবে, আর রোদ এবং আলো বাতাস। এইভাবে চললে আস্তে আস্তে কোষ খালি হবে, এবং কোষ খালি হলে হুমায়ার কী হবে? আস্তে আস্তে কমে যাবে, হুমায়ার কমে যাবে। তাহলে হুমায়ার বেশি মানে কোষে জায়গা কম, আর হুমায়ার কমলে কোষে জায়গা আছে। তাহলে আপনার কোষ খালি করতে হলে হুমায়ার মাইপে মাইপে দেখতে হবে, ঠিক আছে? এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ কথা, বলেন ইনসুলিন চর্বি জমায়, চর্বি ভাঙতে দেয় না। তো এখন আমি যদি এমন খাবার খাই যেটাতে ইনসুলিন বেশি আসবে, তাহলে আমার ওই ফ্যাট বার্ন হবে না, কোষ খালি হবে না। তাহলে টেনশনে ইনসুলিন বেশি আসে, রাত জাগলে বেশি আসে। আর ওই যে খাবার নিষেধ করছি, যেগুলো প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড এবং চিনি জাতীয় খাবার, সেগুলো খেলে ইনসুলিন বেশি আসে, বারবার খেলে ইনসুলিন বেশি আসে। এই জন্যে ডায়াবেটিস রুগী দেখেন ওনাদেরকে যে খাদ্য তালিকা দেওয়া হয় ডায়াবেটিস পোষার জন্যে, এই জন্যে তাকে বারবার চিনি খাওয়ানো হয়। সকাল 7টা থেকে 8টা ওই যে রুটি টুটি খাওয়ায়, 11টা বাজে আবার চিড়া মুড়ি বিস্কিট খই, তারপর হচ্ছে 2টা 2:30 বাজে আবার ভাত, বিকেলে আবার চিড়ে মুড়ি বা ফল, রাত্রে আবার রুটি 8টা 9টার দিকে, এবং শোয়ার আগে 11টা বাজে দুধ। তার মানে 6 বেলা দুধ, 6 বেলা চিনি, তারপরে 6 বেলা চিনি। তাহলে এই 6 বেলা চিনি খেলে এই ডায়াবেটিস ভালো হবে না। তো যাদের এরকম খেয়েছেন তাদের ডায়াবেটিস ভালো হয়েছে? তা আপনাদের কার কয় বছরের ডায়াবেটিস দেখি হাত তোলেন তো। আপনার কত বছর? 20 বছর। এই যে আপনার কত বছর? চশমা, ঘড়ি, হ্যাঁ 1 বছর। তাহলে আর লাগবে না। তাহলে একজনের 20 বছর, একজনের 1 বছর। যার 20 বছর হ্যার যদি মানে আরও 200 বছরও সে বাঁচে, আর 200 বছরও চিকিৎসা করে, ওর ভালো হবে না। আমার কথা বুঝতে পারছেন? আর যার 1 বছর সে যদি আরও 100 বছরও করায় চিকিৎসা, ভালো হবে না, গ্যারান্টি দিব, গ্যারান্টি। সারা জীবন ওষুধ খাবে। এটা বিশ্বাস করেন আপনারা? তাহলে এখন যারা ভালো হয়েছেন ডায়াবেটিস থেকে হাত তোলেন, যারা ভালো হয়েছেন। তো এই যে আপনারা একটু দাঁড়ান, কাইন্ডলি একটু দাঁড়ান, যদি কষ্ট দিতেছে একটু দাঁড়ান, যারা ভালো হয়েছেন দাঁড়ান, দাঁড়ান একটু দাঁড়ান। হ্যাঁ, এই যে আপনারা দেখেন যারা নতুন এসেছেন, এই যে আপনি বসেন, উনি ভালো হয়েছে, আপনি বসেন, উনি ভালো হয়েছে, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। তাহলে এই যে দেখেন অনেকে ভালো হয়েছে, অলরেডি হয়েছে। কিভাবে এরা ভালো হয়েছে আমি বলে দিই ওদের হয়ে। তারা আমাদের নিয়ম ফলো করেছে, যেভাবে খেতে বলেছি সেভাবে খেয়েছে, রোজা রেখেছে, ব্যায়াম করেছে, রোদে গিয়েছে, ঘুমিয়েছে, কফি এনামা করেছে, বডিকে ডিটক্স করেছে, ঘাসে হেঁটেছে, এবং যেভাবে ব্যায়াম করার কথা বা যেভাবে যেটা করণীয় সব নিয়ম মেনে ভালো হয়েছে। কেউ কোনো ওষুধ খেয়ে ভালো হয় না, ঠিক না? আর তারা এই খাবারগুলো খেয়েছে, যার কারণে এখন সে শক্তি পাইতেছে। কিন্তু ওই যে নষ্ট খাবার খেলে আপনি শক্তি পাবেন না।
তাহলে ন্যাচারাল খাবার খেলে, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খেলে সেইভাবে আপনি গঠিত হবেন। আর প্রসেসড, আল্ট্রা প্রসেসড, হাইব্রিড, ফার্মের ডিম, ফার্মের মুরগি, চাষের মাছ, চাষের মুরগি, চাষের ছাগল, তারপর হচ্ছে সয়াবিন, এগুলো খেলে, সাদা ভাত, সাদা রুটি, সাদা লবণ, সাদা চিনি, এগুলো খেলে, সাদা দুধ, এগুলো খেলে আপনি এই যেরকম এখন অসুস্থ আছেন এরকমই থাকবে। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে এই যে কয়জন দাঁড়াইছে, পরবর্তীতে আমি গেলে গা হ্যাঁ করে ঘিরা দইরা জিজ্ঞান আপনারা হাসা কননি নাকি টাকা পয়সা খাইয়া এগুলা করছেন, ঠিক আছে না? ওদিন একজন জিগাইতেছে, হ্যাঁ কয়ে যে আপনাকে টাকা দিয়ে আনছে নি কেন? যাই হোক, তা আপনারা কি টাকা দিয়ে আনছি নি বাবা? আচ্ছা যাই হোক, তো ভাই আপনাকে কি টাকা দিয়ে আনছি নাকি? এখানে আর কে দাঁড়াইলো জানি, ডায়াবেটিস ভালো হয়েছে, আপনি টাকা দিছিলাম আপনাকে? এত টাকা পামুক ওই সবার এমনিই তো, আপনি ভালো হয়েছেন, আপনি তখন বলেননি, তা আরও একজন আছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই টেস্টগুলো কেন করাচ্ছি, হ্যাঁ আমাদের টেস্ট বাণিজ্যগুলোর বিষয়ে আমরা এবার একটু মানে কেন আমরা এই টেস্ট বাণিজ্য করতেছি। তো এখানে আমরা টেস্ট করাচ্ছি এখন বর্তমানে রমজানে 30% ডিসকাউন্টে, পাশাপাশি 600 টাকার টেস্ট করলে আপনারা আরও প্রায় 700 টাকার জিনিস, মানে 6000 টাকার টেস্ট করলে আরও 700 টাকার জিনিস ফ্রি পাচ্ছেন। পাশাপাশি এই যে গাইডলাইনটা পেলে তো হবে না, একজন ডাক্তার আপনাকে এই অংশটা বুঝাবেন, একজন পুষ্টিবিদ আপনাকে এই অংশটা বুঝাবেন, একজন জিমের ওনার আপনাকে এই অংশটা বুঝাবেন। তাহলে এই যে ওনাদের তো আপনি একটি টাকাও দিচ্ছেন না, তো দিন শেষে আপনার উল্টা আমরা পাই আপনার কাছে হোয়াটএভার, তো দোয়ার মাধ্যমে সেটা আপনি শোধ করবেন। তো এখন এই যে টেস্টটা করালেন কেন সেটা জানতে হবে না? তাহলে আমরা যে ওভারলোডের কথা বলেছি, বলেন ওভারলোড হোমা আইয়ার, তো কোষে ওভারলোড হোমা আইয়ার দিয়ে দেখব। বলেন ভালো থাকলে বলেন 1, বেশি হলে কমাতে হবে। তো ধরেন আপনার 5 পেলাম, তো কমিয়ে 1-এ নিয়ে আসতে হবে। আর বোনের যেমন এখন 4.0.48, আমি বললাম বেশি কম, এত কমের দরকার নেই, আপনি এখন খান ভালো করে, খাইয়ে টাইয়ে এবার আবার মানে মোটামুটি বেশি কমে গেলে ভালো না, বেশি কমে গেলে এটাকে বলি আমরা ঘাটতি, বেশি বেড়ে গেলে আমরা বলি বাড়তি। তো দেখেন চিনি খারাপ না, চিনি বেড়ে গেলে খারাপ, আবার চিনি কমে গেলে আপনি হাইপো মানে আপনি অজ্ঞান। তার মানে চিনির যে সঠিক মাত্রা আল্লাহ যেভাবে চান এই মধ্যম পন্থায় আপনার চিনি থাকতে হবে, মানে 5-6 এরকম। যদি 4-এর নিচে নামে আপনি মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যেতে পারেন, আবার যদি 7-এর বেশি হয় এটা ধীরে ধীরে দীর্ঘমেয়াদী আপনার অনেক ক্ষতি করবে। তাহলে আমরা যে মধ্যম পন্থা, তাহলে হুমায়ের যদি 1 থাকে ভালো, যদি 0.5-এর তলায় নেমে যায় সেটা বেশি কম, আর যদি 2-এর বেশি বাড়ে সেটা খারাপ। তো এখন আপনি মাঝামাঝি থাকবেন, 1-এ থাকবেন, ঠিক আছে? ভিটামিন ডি 90-100, এখন যদি 30-40 হয় এটা বেশি ভালো না, আবার যদি 200-300 হয় সেটারও কোনো দরকার নেই। তাহলে আমাদের হুমায়ার কত থাকলে ভালো বলেন? 1, টিজিএইচডিএল রেশিও 2, সিআরপি 3, 1 2 3 মনে থাকবে? হুমায়ার 1, টিজিএইচডিএল, সিআরপি, ভেরি গুড। ইনসুলিন থাকবে 4-5, ইনসুলিন যদি কমে 1 হয়ে যায় সেটা ভালো না, আবার ইনসুলিন যদি 7-8 হয়ে যায় সেটা ভালো না, বা 20-25 হলে আরও ভালো না। তাহলে মাঝামাঝি থাকতে হবে, আল্লাহ বলেছেন তোমরা হলো মধ্যম পন্থায় থাকবা, তোমরা বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি করবা না। তা এইটা হলো আপনাদের জীবন আচরণের ফলে আপনার কোনোটা বেড়ে যাইতে আছে, কোনোটা কমে যাইতে আছে। যেমন টিজিএইচডিএল রেশিওর ক্ষেত্রে এইচডিএল কমে যাচ্ছে, টিজি বেড়ে যাচ্ছে, টিজির ক্ষেত্রে বাড়াবাড়ি, এইচডিএলের ক্ষেত্রে ছাড়াছাড়ি। তাহলে আমরা কি করব? এইচডিএল বাড়াইবো, 60-তে নিয়ে আসবো, আর টিজিকে কমিয়ে 90-তে নিয়ে আসবো, তাহলে আপনার 1.5 থাকবে হচ্ছে টিজিএইচডিএল রেশিও। তাহলে এগুলো আসলে আজকে নতুন এসেছেন যারা, আস্তে আস্তে শুনতে শুনতে বুঝবেন, একদিনে তো ডাক্তার হয়ে যাবেন না। আমাদের তো কত বছর ধরে পড়াশোনা করে এখনও শিখতেছি, হ্যাঁ শেখাই শেষ হয় না, এখনও বই পড়তে হয়, এখনও শিখতে হয় নতুন নতুন কত কিছু। তাহলে বলেন হুমায়ার কত, সবাই বলেন? টিজিএইচডিএল, সিআরপি, ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100। তাহলে এই টেস্টগুলো কিভাবে ভালো হবে? সূর্যের আলোতে যেতে হবে ভিটামিন ডির জন্যে, এইচডিএল বাড়াতে হলে গুড কোলেস্ট্রল খেতে হবে, টিজি কমাতে হলে রোজা, ব্যায়াম, ঘুম, কফি আনামা, ডিটক্সিফিকেশন ইত্যাদি। হুমায়ের কমাতে হলে ভাত, রুটি, ফল, দুধ, সাময়িক স্থগিত, ভালো ঘুম, মানসিক প্রশান্তি, রোজা, ব্যায়াম ইত্যাদি। তার মানে এই সবগুলো মানে ঠিক রাখার জন্য ওই লাইফ স্টাইলই হচ্ছে আসল সমাধান। এটা আমরা আপনাকে পার্সোনালি সবাইকে বুঝিয়ে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন।